1980 দশকের তেলেঙ্গানার একটি গ্রাম। চিট্টি বাবু নামে এই ব্যক্তি সজোরে সাইকেলের প্যাডেল মেরে কোথাও যাওয়ার চেষ্টা করছে। হঠাৎ রাস্তার মাঝে এক ব্যক্তিকে কারে উঠতে দেখে চিট্টি বারবার তাকে সাবধান করার চেষ্টা করছিল, কিন্তু লোকটি চিট্টির কথা না শুনতে পেয়ে কারে ওঠা মাত্রই পিছে থেকে একটি লরি এসে ধাক্কা দেয়। সাথে সাথে কারটি উল্টে লোকটি রক্তাক্ত অবস্থায় বাইরে এসে পড়ে। চিট্টিও আর দেরি না করে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টররাও এখন তাকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছে, আর চিট্টি বাইরে বসে শুধু দীর্ঘশ্বাস ফেলছে। কে এই চিট্টি বাবু? কে এই দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি? আর তার সাথে চিট্টির কী সম্পর্ক? জানতে আমাদের এই ঘটনার পিছের গল্প জানতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তেলুগু ভাষায় মুক্তি পাওয়া অ্যাকশন রিভেঞ্জ থ্রিলার মুভি রাঙ্গাস্থলামের কথা। সাধারণ একটি গল্প কখন যে প্রতিশোধের খেলায় রূপ নেবে আপনি বুঝতে পারবেন না, আর ক্লাইম্যাক্সে যে টুইস্ট রয়েছে তা আপনাকে অবাক করতে বাধ্য করবে। তো আর কথা না বাড়িয়ে সোজা গল্পে ফিরে যাচ্ছি। রাঙ্গাস্থলাম গ্রাম, এ হচ্ছে চিট্টি বাবু। কিছুদিন আগেই চিট্টিকে এই জায়গা থেকে একটি সাপে কামড়েছিল, তাই চিট্টি আজ সেই সাপটিকে মারতে এসেছে। তবে খুঁজতে খুঁজতে সাপটি না পেলেও চিট্টি এখানে একটি ঘড়ি পায়। চিট্টির বিষয়ে কিছু কথা বলে রাখি। চিট্টির একটি স্যালো মেশিন আছে। ভাড়ায় গ্রামের সবার খেতে সে পানি দেয়। চিট্টি আবার কানে কম শোনে। সে যে কানে একদমই কম শোনে তা আবার কাউকে বুঝতে দিতে চায় না, কিন্তু গ্রামের বেশিরভাগ মানুষই জানে চিট্টি বয়রা। তবে কানে কম শুনলেও চিট্টির একটি বিশেষ ক্ষমতা আছে। সে কারো ঠোঁট নাড়ানো দেখলেই স্পষ্টই বুঝতে পারে সে কী বলছে। সেজন্য কেউ তাকে বাজে কিছু বললে তার আর রেহাই নেই। চিট্টি অনায়াসে তাকে ধরে ফেলে। এ হচ্ছে মহেশ, চিট্টির একমাত্র বন্ধু। প্রতিদিন সন্ধ্যার পর রেডিওতে খবর শুনতে মহেশকে নিয়ে চিট্টি দোকানে আসে। তবে চিট্টি যেহেতু কম শুনতে পায়, তাই মহেশ শুনে শুনে চিট্টিকে জোরে আবার সেগুলো বলে শোনায়। এ হচ্ছে রাঙ্গাম্মা, চিট্টি তাকে আন্টি বলে ডাকে। রাঙ্গাম্মার স্বামী রামপ্রসাদ দুবাইতে কাজ করে। চিট্টির সাথে রাঙ্গাম্মার খুব ভালো সম্পর্ক। চিট্টি যে ঘড়িটি পেয়েছিল সেটা রাঙ্গাম্মার কাছে 100 টাকার বিনিময়ে বিক্রি করতে চাচ্ছিল। তবে রাঙ্গাম্মা ঘড়িটি চিট্টির হাতে পরিয়ে দিয়ে এমনিতেই চিট্টিকে 100 টাকা দিয়ে দেয়। এদিকে এবছর গ্রামে খুব ভালো ভুট্টার চাষ হয়েছে। তাদের ফসল তোলা ব্যস্ত। নরসিংহার পরিবারও এবছর ফসল বিক্রি করে মেয়ের বিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। তবে ঠিক তখনই সোসাইটির প্রেসিডেন্টের লোক এসে পড়ে। নরসিংহার জমি এবং ফসল সব কিছু দখল করে নেয়। যদিও নরসিংহা সোসাইটি থেকে যে পরিমাণ লোন নিয়েছিল তা বহু আগে সে পরিশোধ করে দিয়েছে। তারপর প্রেসিডেন্টের লোক শিশু বলে, তোমরা যেটা পরিশোধ করেছ সেটা তো সুদ, আসল টাকা এখনো বাকি, তাই সব এখন সোসাইটির। নরসিংহা মেয়ের বিয়ের কথা বলে অনুরোধ করে, কিন্তু শিশু তাদেরকে খুব বাজে একটা কথা বলে চলে যায়, যে জন্য নরসিংহার ছেলে শ্রীনু খুবই উত্তেজিত হয়ে ওঠে। আর এর কয়েকদিন পরই সকালবেলা নদীর ধারে শ্রীনুর লাশ পাওয়া যায়। খবর পেয়ে গ্রামের প্রেসিডেন্ট ফামিন্ডা ভূপাতি নিজে আসে। ভূপাতি শ্রীনুর বাবাকে বুঝিয়ে সৎকারের জন্য কিছু টাকা দিয়ে চলে যায়। ভূপাতি বিগত 30 বছর যাবৎ এই গ্রামের প্রেসিডেন্ট, কারণ ভূপাতির বিরুদ্ধে ইলেকশন লড়তে আজ পর্যন্ত কেউই নমিনেশন জমা করেনি। এই গ্রামে ভূপাতির কথাই আইন, এমনকি তার বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পায়ে হেঁটে যেত সাহস পর্যন্ত পায় না। ভূপাতি খুবই ধার্মিক। সবাই মনে করে ভূপাতির অলৌকিক কোনো শক্তি আছে। এজন্য যেই তার বিপক্ষে লড়ার চেষ্টা করে তারই কিছু না কিছু হয়ে যায়। সামনে ইলেকশন। এবছরও ভূপাতি একাই এই গ্রাম থেকে নমিনেশন ফাইল করেছে, তাই গ্রামে এখন সেই উৎসবই চলছে। এ হচ্ছে চিট্টির বড় ভাই কুমার। কুমার দুবাইতে থেকে কাজ করে, আজই বাড়িতে ফিরছে। কুমার যাওয়ার সময় চিট্টির সাথে একটু ঝামেলা হয়েছিল, এই জন্য চিট্টি কুমার সাথে কথা বলছে না। অবশ্য কুমার চিট্টিকে সরি বললে চিট্টি মনের আনন্দে কুমারকে বাড়িতে নিয়ে যায়। তবে যাওয়ার সময় তারা লক্ষ্য করে শিশু তার লোকজন নিয়ে গ্রামের একটি বাড়ির সব জিনিসপত্র ফেলে দিচ্ছে। কুমার তখন শিশুর কাছে জানতে চায় যে কী জন্য তারা এটা করছে। শিশু তখন কুমারকে জানায় এই মহিলার ছেলে তার থেকে টাকা নিয়েছিল, সুদ আসল কোনো কিছু ফেরত দেয়নি, এই জন্যই তারা বাড়ি দখল করতে এসেছে। কুমার তখন নিজের পকেট থেকে তাকে টাকা দিয়ে আপাতত বিদায় করে দেয়। তবে যাওয়ার সময় শিশুও বলছিল এই গ্রামে যত ঘর আছে, যত মানুষ আছে, সবাই কোনো না কোনো লোন নিয়েছে, তুমি কতজনের ঋণ শোধ করবে। এরপর চিট্টি কুমারকে বাড়িতে নিয়ে যায়। এরা চিট্টি আর কুমারের বাবা মা। ঘরে তাদের একমাত্র আদরের ছোট বোনও আছে। সিন চলে যায় রাতে। কুমার চিট্টিকে নিয়ে শহরে একটি গার্লস হোস্টেলে এসেছে। মূলত এই যে মেয়েটিকে দেখছেন তার নাম পদ্মা, কুমারের গার্লফ্রেন্ড। কুমার দুবাইতে যাওয়ার আগে থেকেই তাদের মধ্যে রিলেশন ছিল। এত বছর পর হলেও কুমার পদ্মার জন্য দুবাই থেকে একটি গিফটও এনেছে। তবে কুমার আর পদ্মার বিষয়টি চিট্টি আগে জানত না, আজই প্রথম জানতে পারল। সিন চলে যায় পরবর্তী দিন ভূপাতির বাড়িতে।
এই যে লোকটিকে দেখছেন সে তহসিলদার। মূলত ভূপাতির বেশ কিছু প্রজেক্টের কাজ দিয়েছিল, আর এখানে অসহায় ব্যক্তিদের বাড়ি নির্মাণ, রাস্তা নির্মাণ এবং কয়েকজনের লোনের বিষয়ে তহসিলদার আবেদন করেছিল। তাদের লোন পাশও হয়েছে। সেই ডিডি চেক নিয়ে সে এসেছে। তবে ভূপাতি প্রথমে তহসিলদারকে চা খাওয়ায়। এরপর শিশু তাকে বলে, তুমি এক কাজ করো, ওই চেক গরিব দুঃখীকে দিয়ে কোনো লাভ নেই, তুমি চেকটি ভাঙিয়ে আমাদেরকে ক্যাশ টাকা দিয়ে দাও। তহসিলদার প্রথমে রাজি হচ্ছিল না। তারপরে শিশু তার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে আপাতত এখান থেকে চলে যেতে বলে। এই জন্য তহসিলদার চলেই যাচ্ছিল। তবে ভূপাতির কাজের লোক তহসিলদারকে ডেকে তহসিলদার যে কাপে চা খেয়েছে ওই কাপটি ধুয়ে যেতে বলে, কারণ এটা ভূপাতির বাড়ির নিয়ম। ভূপাতির বাড়িতে কেউ যদি কোনো কিছু খায় তাহলে নিজ হাতে সেটা ধুয়ে দিতে হবে। তহসিলদারের জন্য এটা একরকম অপমানজনক। তো তহসিলদারও বাধ্য হয়ে গ্লাসটি ধুয়ে চুপচাপ বাড়ির বাইরে চলে যায়। আর বাইরে গিয়েই গ্রামবাসীর সামনে টাকাগুলো ছুঁড়ে দিয়ে বলে, আমি কি ভিখারি? আমি কি এখানে ভিক্ষা করতে এসেছি? এখানে মানুষের কোনো মূল্য নেই। ওরা তোমাদের সব কিছু দখল করে খাচ্ছে, আর তোমরা চেয়ে চেয়ে দেখছো। কতদিন তোমরা এভাবে সহ্য করবে? 30 বছর যাবৎ ও এই গ্রামের প্রেসিডেন্ট, এই জন্য এইসব করতে পারছে। তোমরা যেদিন সাহস করে ওর বিরুদ্ধে লড়তে পারবে সেদিন এই গ্রামের ভাগ্য বদল হবে। এখন অন্তত চোখটা খোলো, কেউ একজন ওর বিরুদ্ধে ইলেকশনে দাঁড়াও। ও কী বা করবে? মেরে ফেলবে? এমনভাবে জীবনযাপন করার থেকে মরে যাওয়াটাও ভালো। বলেই তহসিলদার চলে যায়। এর মধ্যে একদিন গ্রামের এক বাড়িতে সাপ দেখে সবাই ওই সাপটা মারতে চেষ্টা করছিল, কিন্তু কেউই সাহস না পাওয়ায় রাঙ্গামা একসময় চিট্টিকে ডেকে নিয়ে আসে। আর চিট্টি ওই সাপটা তাড়া করতে গিয়ে একজনের গোসলখানার মধ্যে ঢুকে পড়ে। এখানে চিট্টি প্রথমবার রামলক্ষ্মীকে দেখতে পায়। এমনভাবে এন্ট্রি নেয় লক্ষ্মী তো চিট্টিকে ইচ্ছা মতো বকছে, কিন্তু চিট্টির আর কি, সে তো আর কানে শুনতে পায় না, তাই তার কাছে মধুর বাক্য মনে হচ্ছিল। প্রথম দেখাতেই চিট্টি লক্ষ্মীর প্রেমে পড়ে যায়। এরপর কুমার একদিন চিট্টিকে শহরে নিয়ে একটি হেয়ারিং এইড কিনে দেয়, যাতে তার শুনতে অসুবিধা না হয়। কিন্তু চিট্টি এটা ব্যবহার করবে না, কারণ চিট্টির কথা এমনিতে অনেকে আমাকে বয়রা বলে। তারপর যদি সারাদিন হেয়ারিং এইড লাগিয়ে ঘুরে বেড়াই সবাই তো আমাকে বয়রাই ভাববে। এরপর একদিন চিট্টি রাঙ্গামার বাড়িতে গিয়ে রাঙ্গামাকে লক্ষ্মীর কথা বলছিল। তখনই লক্ষ্মী এসে পড়ে। মূলত লক্ষ্মীদের জমিতে পানি দিতে হবে, তাই লক্ষ্মী চিট্টির মেশিনটি ভাড়া করতে এসেছে। কিন্তু লক্ষ্মী কি বলছে চিট্টি তো কিছুই বুঝতে পারছে না। এই জন্য চিট্টি বারবার রাঙ্গামাকে ঘরের ভিতরে নিয়ে যায়। আর রাঙ্গামা চিট্টিকে সব কিছু বুঝিয়ে বললে চিট্টি বাইরে এসে লক্ষ্মীর সামনে এমন একটা অভিনয় করে সে সবই বুঝতে পারছে। আবার কি জন্য যে চিট্টি বারবার ঘরের মধ্যে যাচ্ছে লক্ষ্মীও বুঝতে পারছে না। চিট্টি আগামী দিন লক্ষ্মীদের জমিতে পানি দিতে রাজি হয়ে যায়। আর কথা মতো পরবর্তী দিনই চিট্টি মহেশকে নিয়ে লক্ষ্মীদের জমিতে পানিও দিতে যায়। কিন্তু লক্ষ্মীকে খেতে কাজ করতে দেখে চিট্টির চোখ বারবার ওইদিকে আটকে যাচ্ছে। লক্ষ্মীও বুঝতে পারছে চিট্টি কেন তার দিকে তাকাচ্ছে। এই জন্য লক্ষ্মী চিট্টির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু চিট্টিও চালাকি করে মেশিনের শব্দ বাড়িয়ে দিয়ে এমন একটা ভাব করে যে মেশিনের শব্দের জন্য সে লক্ষ্মীর কথা শুনতেই পারছে না। তো একদিনের মধ্যেই লক্ষ্মীদের খেতে পানি দেওয়া হয়ে যায়। আর এখান থেকে সিং চলে যায় গ্রামের মেলাতে। চিট্টি মহেশকে নিয়ে মেলাতে ঘুরছিল, তখনই সে লক্ষ্মীকেও দেখতে পায়। লক্ষ্মী আবার গতদিন চিট্টিকে টাকা দেয়নি, তাই চিট্টি এই বাহানায় লক্ষ্মীর সাথে কথা বলতে যায়। লক্ষ্মীও বিষয়টি বুঝতে পেরে প্রথমেই চিট্টিকে 100 টাকার একটি নোট ধরিয়ে দিয়ে বলে, আমার কাছে ভাঙটি টাকা নেই, তুমি আমাকে 20 টাকা ফেরত দাও, কারণ লক্ষ্মীর কাছে কেনাকাটার জন্য আর কোনো টাকা নেই। আবার চিট্টির কাছেও ভাঙতি না থাকায় একসময় লক্ষ্মী চিট্টিকে বলে, আমি তো চুড়ি কিনব, তুমি আমাকে 20 টাকার চুড়ি কিনে দাও। এজন্য চিট্টি লক্ষ্মীকে চুড়ির দোকানে নিয়ে চুড়ি কিনে দিচ্ছিল। এদিকে কাশির ছোট 2 ভাই চিট্টিকে লক্ষ্মীর সাথে দেখে চিট্টির কানে না শোনার দুর্বলতাকে কাজে লাগিয়ে চিট্টির সামনে লক্ষ্মীকে আজে বাজে কথা বলে, যে জন্য লক্ষ্মী একসময় রাগ করে সেখান থেকে চলে যায়। কারণ লক্ষ্মী মনে করে চিট্টি সব কিছু শুনেও না শোনার ভান করছে। আবার চিট্টি কানে শুনতে না পেলেও স্পষ্টই বুঝতে পারছে ওরা হয়তো বা লক্ষ্মীকে নিয়ে খারাপ কিছু বলেছে, যে জন্য চিট্টি একসময় ওই 2 জনকে মারতে শুরু করে এবং জানতে চায় তোরা কি বলেছিস সত্যিটা বল। আর এটা দেখে ওদের বড় ভাই কাশিও এসে পড়ে। কুমারও সে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কাশিরা নিজেদের দোষ স্বীকার না করে উল্টো চিট্টিকেই নিয়ে হাসি তামাশা করছিল, যে জন্য চিট্টি উত্তেজিত হয়ে একসময় 3 জনকে বেদম পেটাতে শুরু করে। এটা দেখে লক্ষ্মীও বুঝতে পারছে চিট্টি শুধুমাত্র তার জন্যই এমনটা করছে। এর মধ্যে গ্রামের প্রেসিডেন্ট ভূপাতি এসে পড়ায় সবাই চুপ হয়ে যায়, কারণ ভূপাতির সামনে কিছু করার সাহস এই গ্রামে কারোরই নেই। সিন চলে যায় পরবর্তী দিন। গতদিনের ঘটনায় লক্ষ্মীও চিট্টির উপর ক্রাশ খেয়েছে, তাই লক্ষ্মী চিট্টির সাথে দেখা করে তার মনের কথা বলতে যাচ্ছিল, কিন্তু চিট্টি তো কানে শুনতে পায় না, তাই লক্ষ্মীকে একটু এড়িয়ে যাচ্ছে। তবে তখনই সোসাইটির ক্লার্করা এসে
সোমরাজু নামে এক ব্যক্তির জমির কথা জানতে চায়। চিট্টিও তখন এই বিষয়টি কাজে লাগিয়ে লক্ষ্মীকে তাদের সামনে বলতে বলে যে তুমি না কি বলতে চাইছিলে, আবার বলো। এরপরই লক্ষ্মী চিট্টিকে বলে, দেখো আমি তোমাকে পছন্দ করি, আমার বাবা আমার জন্য পাত্র খুঁজছে, তোমার যদি আমাকে বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে আমাকে বলো, আমি আজ রাতেই বাবার সাথে কথা বলবো। চিট্টি কোনো জবাব না দিয়েই ক্লার্কদের সাথে চলে যায়। আর গ্রামে ঢোকা মাত্রই একজনের দ্বারা জানতে চায় যে লক্ষ্মী তখন কি বলেছে। ক্লার্ক বলে ও বলেছে, যদি আমাকে ভালোবাসো তাহলে আজ রাতে আমার বাড়িতে এসো। পাশে থাকা এররাবাবু শুনতে পেয়ে চিট্টিকে একটু উস্কিয়ে দেয়। সেও বলে, এই সুযোগ ছাড়িস না, লক্ষ্মী নিশ্চয়ই রাতের বেলা তোর জন্য অপেক্ষা করবে। এজন্য চিট্টি রাতের বেলা চোরের মতো দরজা খুলে লক্ষ্মীদের বাড়িতে প্রবেশ করে। তবে ঢুকতে গিয়ে ধাক্কা লেগে আশেপাশে সব কিছু নিচে পড়ে যায়। প্রচণ্ড শব্দে সবার ঘুমও ভেঙে গেছে, কিন্তু চিট্টি তো আর শুনতে পাচ্ছে না, তাই চিট্টি ভাবে সবাই ঘুমিয়ে আছে। চিট্টি সবার সামনে লক্ষ্মীকে ঘুম থেকে জাগিয়ে লক্ষ্মীকে তার মনের কথা খুলে বলে কিস করতে যাচ্ছিল। আর তখনই চিট্টি বুঝতে পারে সে সবাইকে জাগিয়ে দিয়েছে। লক্ষ্মীও বুঝতে পারছিল না এমন অবস্থায় সে কি করবে, তাই চিট্টির গালে চড় মেরে বসে। এদিকে যে এররাবাবু চিট্টিকে উস্কানি দিয়েছিল সে গ্রামের লোকজন নিয়ে চিট্টিকে ফাঁসানোর চেষ্টা করছে। তবে রাঙ্গাম্মা এসে চিট্টিকে সেখান থেকে নিয়ে যায়। চিট্টি তো আর জানে না লক্ষ্মী কি বলেছিল, তাই চিট্টি ভাবছে লক্ষ্মী তাকে ডেকে নিয়ে অপমান করল। এই কষ্টে চিট্টি বোতলের পর বোতল তাড়ি খেয়ে যাচ্ছিল। তবে রাঙ্গাম্মা চিট্টিকে বোঝানোর চেষ্টা করে। একসময় চিট্টি রাঙ্গাম্মার কাছে এটাও জানতে চায়, ওর সাথে দেখা হয়েছে আমার 10 দিন হলো, তাতে আমার এই অবস্থা, তুমি আঙ্কেলকে ছাড়া এত বছর কিভাবে কাটাতে পারছো? রাঙ্গাম্মা চিট্টির কথার কোনো জবাব না দিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সিন চলে যায় পরবর্তী দিন। সোমারাজু নামে এক ব্যক্তির সোসাইটির ঋণ পরিশোধ করতে না পারায় তার জমি এবং ফসল আজ দখল করা হয়েছে। এই জন্য সোমারাজু আত্মহনন করতে যাচ্ছিল। পথে চিট্টির সাথে দেখা হলে চিট্টি জানতে চায়, চাচা তুমি কোথায় যাচ্ছ? সোমারাজু তখন চিট্টিকে বলে, আমি অনেক আগেই সব ঋণ পরিশোধ করেছিলাম, তারপর ওরা আমার জমি দখল করে নিয়েছে, এই জন্য আমি নদীতে ঝাঁপ দিতে যাচ্ছি। সোমারাজু কি বলছে চিট্টি কিছুই বুঝতে পারছে না, তাই চিট্টি আরও তাকে বলে, তাহলে দেরি কিসের, এখনই যান। এরপর সোমারাজু নদীতে ঝাঁপ দেয়। তবে চিট্টিও ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে। আশেপাশে সবাই দৌড়ে আসে। অনেক চেষ্টার পর সোমারাজু সেন্স ফিরে আসে। তবে সোমারাজু চিট্টির কাছে জানতে চায়, তুমি তো আমার কথা শুনতে পাওনি, তুমি কিভাবে বুঝতে পারলে যে আমি ঝাঁপ দেব? চিট্টি বলে, দেখুন চাচা, আমি হয়তো কানে ঠিকমতো শুনতে পাই না, কিন্তু আপনার চেহারা দেখেই আমি অনুমান করতে পেরেছিলাম। পাশে দাঁড়িয়ে লক্ষ্মীও সব কিছু শোনার পর অবশেষে বুঝতে পারে চিট্টি কানে শুনতে পায় না, কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ। এই জন্য লক্ষ্মী চিট্টিকে বলে, আমি বাবাকে বলবো আমার জন্য যেন পাত্র না দেখে, আমি তোমাকে বিয়ে করব। তবে লক্ষ্মী আস্তে আস্তে বলায় চিট্টি আবার শুনতে না পেয়ে মনে করে লক্ষ্মী হয়তো তাকে খারাপ কিছু বলেছে। এরপর সব কিছু ঠিকঠাকই চলছিল। তবে হঠাৎ একদিন সোসাইটির লোকজন লক্ষ্মীদের জমি দখল করে, যে জন্য লক্ষ্মী কুমারকে তাদের লোনের সকল রিসিপ্ট দেখায় এবং বলে যে আমার বাবা 10,000 টাকা ঋণ নিয়েছিল, আমরা সব টাকা শোধও করে দিয়েছি, আর এখন বলছে টাকা শোধ হয়নি। কুমার লক্ষ্মীদের সব রিসিপ্ট চেক করে দেখে লক্ষ্মীরা উল্টো 2,000 টাকা বেশি পরিশোধ করেছে। এর জন্য কুমার পঞ্চায়েত অফিসে গিয়ে সেখানে দায়িত্বে থাকা সচিবকে এই লোনের বিষয়ে বলে, কিন্তু তারা বলে যে লক্ষ্মীরা 10,000 না 20,000 টাকা নিয়েছিল। কিন্তু লক্ষ্মীর কথা, আমি নিজে টাকা গুনে নিয়েছিলাম, আমরা 10,000 টাকায় নিয়েছি, ওরা এখন মিথ্যা বলছে। এজন্য কুমার লেজার বই দেখতে চায়। আর এটা নিয়ে টানাটানি এক পর্যায়ে ক্লার্কের গায়ে ধাক্কা লেগে ক্লার্কের মাথা ফেটে যাওয়ায় সন্ধ্যার পর ভূপারদের বাড়িতে বিচার বসে। প্রথমেই কুমার সব কিছু খুলে বলে যে আসলে কী ঘটনা ঘটেছে, কিন্তু শেষুর ভয়ে লক্ষ্মীর মা তার বাবা স্বীকার করে নেয় তারা 20,000 টাকায় লোন নিয়েছিল। এমনকি সে লক্ষ্মীকে কোনো কথা বলতে না দিয়ে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। আর পঞ্চায়েত অফিসের ক্লার্কের গায়ে হাত তোলায় ভূপাতি কুমারকে 20,000 টাকা জরিমানা করে, তাও আবার 2 দিনের মধ্যে জরিমানা টাকা দিতে হবে। কুমারের বাবা তখন কাঁদতে কাঁদতে বলছিল, 2 দিনের মধ্যে এত টাকা আমি কোথা থেকে দিব? শেষু বলে, কেন, তোমার না 2 একর জমি আছে, সেটা বিক্রি করে দাও। কুমারের বাবার কথা, ওই জমিটা আমার মা গাভীর দুধ বিক্রি করে অনেক কষ্টে কিনেছিল। শেষু বলে, কিন্তু আমরা তো জানি তোমার মা প্রেসিডেন্টকে খুশি করায় সেই জমিটা লিখে দিয়েছিল। পুরো গ্রামবাসীর সামনে মায়ের সম্পর্কে এমন বাজে কথা বলার পরও কুমারের বাবা মাথা নিচু করে জমির কাগজ দিতে রাজি হয়ে যায়। আর চিট্টির সামনে এমন একটা অভিনয় করে যে আমরা কোনো জরিমানা দিতে পারবো না, তোমাদের যা করা করো। সবার চোখে মুখে চিন্তা, কিন্তু চিট্টি খোশ আমেজেই আছে। সে তো আর সব কিছু জানে না যে ভিতর ভিতর কি হচ্ছে।
তাই আজও রাতের খাবার শেষ করে চিট্টি খবর শুনতে দোকানে যায়। মহেশও প্রথমে তাকে খবর শোনায়, তবে চিট্টি মহেশের কাছে জানতে চায় শেষও তখন বাবাকে কিছু একটা বলেছিল, আমি ঠিক বুঝতে পারিনি কি বলেছিল রে। এটা শুনে মহেশ তার কথা এড়িয়ে দ্রুত বাড়ি চলে যেতে চাচ্ছিল, কিন্তু চিট্টির একটু সন্দেহ হয়। চিট্টি বারবার ওখানের বিষয়ে জানতে চায়। এতে করে একসময় দোকানদার চিট্টিকে সবকিছু বলে দেয়, তোমার দাদিকে নিয়ে এমন বাজে মন্তব্য করেছে। শোনা মাত্রই চিট্টি একটি চলন্ত লাকড়ি নিয়ে শেষুকে খুঁজে বের করে তাকে ইচ্ছামতো পেটায়। খবর পেয়ে কুমারও সে চিট্টিকে শান্ত করে, না হলে তো চিট্টি আজ শেষুকে মেরেই ফেলত। যে শেষুকে দেখেই গ্রামের সবাই ভয় পায়, আজ সবার সামনে এভাবে মার খাওয়ায় সবাই শেষুকে দেখে হাসছে। আর প্রেসিডেন্টের জন্য এটা লজ্জাজনক। সিন চল যা পরবর্তী দিন চিট্টি তারির দোকানে বসে তারি খাচ্ছিল। তখনই রাঙ্গাম্মা লক্ষ্মীকে নিয়ে আসে এবং চিট্টিকে বলে, তুই লক্ষ্মীর সাথে কথা বলছিস না কেন, ওকে কষ্ট দিচ্ছিস কেন তুই। চিট্টি তখন রাঙ্গাম্মাকে বোঝানোর চেষ্টা করে যে এখন পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছুই লক্ষ্মীর জন্য। লক্ষ্মী তার বাড়িতে ডেকে নিয়ে তাকে চর খাইয়েছে, অপমান করিয়েছে, আর লক্ষ্মীদের জমির জন্যই কুমার আর সে প্রতিবাদ করতে গিয়ে তাদেরই সমস্যা হয়েছিল। আর লক্ষ্মীরা কিনা সবার সামনে মিথ্যা বলেছে। রাঙ্গাম্মা তখন বোঝানোর চেষ্টা করে যে লক্ষ্মী এমনটা করেনি, কিন্তু চিট্টি তো আর সব কিছু শুনতে পারছে না। চিট্টি আর লক্ষ্মীকে ঘৃণা করছে। এদিকে আবার গতকাল শেষুকে মারার ঘটনায় থানা থেকে পুলিশ এসে চিট্টিকে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই লক্ষ্মী দৌড়ে গিয়ে চিট্টিকে কিস করে বসে, আর এতে করে চিট্টিও বুঝতে পারে লক্ষ্মী তাকে কতটা ভালোবাসে। এই জন্য চিট্টি লক্ষ্মীকে বলে যায়, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। খবর পেয়ে সাথে সাথে কুমার থানায় গিয়ে দেখে এসআই চিট্টিকে পেটাচ্ছে। কুমার তখন এসআইকে বোঝানোর চেষ্টা করে, স্যারও কানে শুনতে পায় না, ও আপনার কথা জবাব দিতে পারবে না, আর ও অনেক জেদি, দয়া করে ওকে মারবেন না, ওকে ছেড়ে দিন। কিন্তু এসআই কুমারের কথা না শুনে কুমারকে সেখান থেকে সরিয়ে দেয়, আর চিট্টিকে 2 দিন পর্যন্ত সেলের মধ্যে না খাইয়ে রাখতে বলে। কুমার কনস্টেবলদেরকেও হাতে পায়ে ধরে অনুরোধ করছিল, আমার ভাইকে এভাবে টর্চার করবেন না, ওকে ছেড়ে দিন। তখন একজন কনস্টেবল কুমারকে বলে, দেখো ভাই, এসআই অনেক জেদি, সে এমনিতে ছাড়বে না। আগামীকালকের পর 3 দিন পর্যন্ত কোর্ট বন্ধ থাকবে। আমাদের এসআইয়ের সাথে তোমাদের গ্রামের প্রেসিডেন্ট ভূপাতির অনেক ভালো সম্পর্ক, তাই তুমি একটা কাজ করো, তুমি গিয়ে তোমাদের প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করে এসআইকে কল করাও, তাহলে তোমার ভাইকে ছেড়ে দিবে। কুমারও তাই দেরি না করে সোজা প্রেসিডেন্ট ভূপাতির কাছে গিয়ে ভূপাতিকে অনুরোধ করে যে আমার ভাই বুঝতে পারেনি, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি, দয়া করে ওকে বাঁচান, আপনি একটা কল করলে ওকে ছেড়ে দিবে। কিন্তু ভূপাতির কথা, তোমার ভাই এমনিতে অনেক বেড়েছে, নিয়ন্ত্রণে না থাকলে এভাবে নিয়ন্ত্রণ করতে হয়, মার খাওয়ার দরকার আছে, কয়েকদিন জেলের মধ্যে মার খেলে সব ঠিক হয়ে যাবে। কুমারকেও তাই বাধ্য হয়ে ফিরে আসতে হয়। 2 দিন পর চিট্টিকে ছেড়ে দেওয়া হয়। ক্ষুধা আর তৃষ্ণায় চিট্টি একদম আধামরা হয়ে গেছে। কুমার প্রথমে চিট্টিকে খাওয়ায়। চিট্টি খাচ্ছিল আর বলছিল, তুমি আমাকে ছাড়াতে এত দেরি কেন করলে, ওরা তো আমাকে মেরে ফেলতো, দেখো আমার কী অবস্থা করেছে। কুমার শুধু ভাইয়ের আর্তনাদ শুনছে আর 2 চোখ দিয়ে কলকলিয়ে জল বেয়ে পড়ছে। কুমার বুঝতে পারে তারা যতদিন চুপ থাকবে ততদিন তাদের উপর এমন অত্যাচার চলতে থাকবে, তাই এখন নিজেদের বাঁচাতে তাদের লড়াই করতে হবে। কুমার চিট্টিকে নিয়ে থানা থেকে সোজা তহসিলদারের অফিসে যায়। 30 বছরে প্রথমবারের মতো কুমার রাঙ্গাসালামের প্রেসিডেন্টের পদে নমিনেশন দাখিল করে। এটা শোনা মাত্রই অফিসে থাকা সবাই তো পুরো হতভম্ব হয়ে গেছে। খবর পাওয়া মাত্র তহসিলদার ছুটি এসে কুমারকে বলছিল, আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, আমি শুধুমাত্র বসেছিলাম কবে তোমাদের গ্রামের একজন সাহস করে নমিনেশন দাখিল করবে। আর নমিনেশন ফাইল করা মাত্রই কুমার চিট্টিকে নিয়ে আগে প্রেসিডেন্ট ভূপাতির বাড়িতে গিয়ে ভূপাতিকেও বিষয়টি জানায় যে অনেক বছর আপনি মানুষের উপর অত্যাচার করেছেন, আমাদের সম্পদ লুট করেছেন, আমাদের ধোঁকা দিয়েছেন, আর নয়, আমরা এখন আপনার বিরুদ্ধে লড়াই করব। যে গ্রামের মানুষেরা ভূপাতির আসল নামটা পর্যন্ত জানে না, সারা জীবন শুধু তাকে প্রেসিডেন্ট বলে ডেকে এসেছে, চিট্টি আজ প্রথম তাকে তার নাম ধরে ডাকে। ভূপাতিও স্পষ্টই বুঝতে পারছে কুমাররা এত সাহস কোত্থেকে পেয়েছে, কারণ কুমার কমিউনিস্ট পার্টির হয়ে নির্বাচন করতে যাচ্ছে। এই পার্টি তাকে সাহস দিয়েছে। মূলত এই পার্টির লিডার হচ্ছে মূর্তি, যে বর্তমানে এখানকার এমএলএ। কিন্তু ভূপাতির জন্য সে এমএলএ হওয়া সত্ত্বেও রাঙ্গাসালামের উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারেনি, কারণ ওখান থেকে কেউ আজ পর্যন্ত ভূপাতির বিরুদ্ধে লড়াই করতে সাহস পায়নি। অবশেষে কুমার সেই সাহসটা করেছে, তাই মূর্তি কুমারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেয়। মূলত কুমারের পিছে মূর্তি থাকাতেই প্রেসিডেন্ট ভূপাতির বিরুদ্ধে নির্বাচন করতে সাহস পেয়েছিল। এখান থেকে সিন প্রেজেন্টে সেই মূর্তি আজ হসপিটালে ভর্তি রয়েছে। ডক্টর মূর্তির পরিবারকেও জানায় মস্তিষ্কে যে আঘাত পেয়েছে তাতে বাঁচার কোনো সম্ভাবনা নেই, আপাতত কমায় আছে, কিন্তু সার্ভাইভ করতে পারবে না। কিন্তু চিট্টি এটা মানতে চাইছে না।
চিট্টির কথা, আমি ওনার সেবা করব, আমি ওনাকে সুস্থ করে তুলব, ওনাকে বাঁচতে হবে। উনি আমাদের জন্য অনেক কিছু করেছে। এমনকি ডক্টর আর মূর্তির পরিবার একসময় হাল ছেড়েই দেয়, কারণ তারা তো বুঝতে পারছে মূর্তিকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু একমাত্র চিট্টি এটা মানতে চাইছে না। চিট্টির কথা, আপনাদের দরকার হলে আপনারা বাড়িতে চলে যান, আমি ওনার সেবা করব। যদি কোনোদিন সুস্থ হয় আমি নিজে ওনাকে আপনাদের কাছে নিয়ে আসব, আপনারা চলে যান। ওই দিনের পর থেকে চিট্টি হসপিটালে থেকে দিন রাত মূর্তির সেবা করে যাচ্ছে। যে যেভাবে চিট্টিকে বোঝানোর চেষ্টা করুক না কেন, চিট্টির তার সিদ্ধান্ত অটল। চিট্টি যেভাবে হোক মূর্তিকে সেবা যত্ন করে একদিন সুস্থ করে তুলবে, সেই আশাতে সে বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিয়ে হসপিটালে পড়ে আছে। এখান থেকে সিন চলে যায় 5টায়। চিট্টি একদিন লক্ষ্মীকে নিয়ে নদীর পাড়ে বসে গল্প করছিল। ঠিক তখনই লক্ষ্মী কারো চিৎকারের আওয়াজ শুনে চিট্টিকে বলছিল, আমার মনে হয় আশেপাশে কেউ একজন আছে। চিট্টির সাথে সাথে লক্ষ্মীকে বাড়িতে পাঠিয়ে দেয়। আর এরপর কাশবনের মধ্যে গিয়ে দেখে এক ব্যক্তি চিৎকার করে কিছু বলছে। এই লোকটির নাম গণপতি। গ্রামের লোকজন জানে সে অনেক আগে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু গণপতি আসলে মারা যায়নি। গণপতি চিট্টিকে বলছিল 30 বছর যাবৎ এই ভূমি একজন রাজ করে যাচ্ছে। যে যখনই এই ভূমিতে রাজ করার স্বপ্ন দেখেছে সেই শেষ হয়ে গিয়েছে। এত বছর পর তোর ভাই আজ নির্বাচন করছে, তোর ভাইয়েরও সময় শেষ হয়ে গেছে। এই ভূমিতে এখন রক্তপাত হবে। এতে করে চিট্টি বুঝতে পারে কুমার নির্বাচন করছে বলে কুমারের উপর বিপদ আসতে পারে। তাই চিট্টি সার্বক্ষণিক কুমারকে নজর রাখতে শুরু করে। কুমার প্রতি সপ্তাহে শনিবারেই পদ্মার সাথে দেখা করতে ওই হোস্টেলে যায়। চিট্টিও তাই গোপনে কুমার উপর নজর রাখছিল, কিন্তু অবশেষে কুমারের কাছে সে ধরা পড়ে যায়। কুমার তাকে ফলো করার কারণ জানতে চাইলে চিট্টি তাকে বলে যে আজ পর্যন্ত গ্রামে যে প্রেসিডেন্টের পদে লড়াই করার চেষ্টা করছে তাকে খুন করা হয়েছে, তোমাকে কেউ মেরে ফেলতে পারে, এজন্য আমি তোমার উপর নজর রাখছি। কিন্তু কুমার এসব কথা হেসে উড়িয়ে দেয়। পরবর্তী দিন থেকেই কুমার চিট্টিকে নিয়ে গ্রামবাসীর সাথে কথা বলে এবং তাদেরকেও তাকে সাপোর্ট করতে অনুরোধ করে। কিন্তু গ্রামবাসীর কথা, প্রেসিডেন্ট তো একজন আছে, নতুন প্রেসিডেন্টের কী দরকার? মোট কথা ভূপাতির ভয়ে কেউই কুমারকে সাপোর্ট করতে চাইছে না। মূর্তিও তখন তাকে বোঝায় ওদের মনের মধ্যে ভয় রয়েছে, এজন্যই সাহস পাচ্ছে না। তাদেরকে বোঝাতে হবে, তাদের পাশে থাকতে হবে, তাদের মধ্যে যে বিশ্বাস কাজ করছে সেটা পরিবর্তন করতে হবে। আর সোসাইটিতে যে ক্রাইমগুলো হচ্ছে সেগুলোর পিছিয়ে যে প্রেসিডেন্টের হাত রয়েছে সেটা বিশ্বাস করাতে হবে। কুমার তখন সোসাইটির অফিসের বিরুদ্ধে কমপ্লেন করে, আর সেই কমপ্লেনের ভিত্তিতে একজন সরকারি কর্মকর্তাকে ইন্সপেকশনের জন্য পাঠানো হয়। সে এসে সব লেজার বুক এবং সব ঋণের বই চেক করে দেখে এখানে কী পরিমাণ দুর্নীতি করা হচ্ছে। কুমার তখন সবাইকে বোঝায় এই প্রেসিডেন্টই তোমাদেরকে লুটে খাচ্ছে, তোমাদের অসহায়তার সুযোগ নিয়ে সে তোমাদেরকে ধোঁকা দিচ্ছে, এই জন্য আমি তার বিরুদ্ধে লড়তে চাচ্ছি। কুমার তাদেরকে ওয়ার্ড মেম্বার দাঁড়াতে অনুরোধ করে, কিন্তু এত বছরের অভ্যাস হঠাৎ করে কিভাবে ছেড়ে দিবে? গ্রামের কেউই সাহস পাচ্ছে না। ভূপাতির নাম শোনা মাত্রই সবাই ভূপাতির পিছে পিছে ছুটতে শুরু করে, এমনকি খোদ কুমারের বাবা মা পর্যন্ত সাহস পাচ্ছে না। এরপর কুমার কাশির সাথে দেখা করে, মানে কয়েকদিন আগে যার সাথে তারা ঝামেলা করেছিল তাকেই কুমার ওয়ার্ড মেম্বার দাঁড়ানোর অনুরোধ করে। কাশিকে ভালো মতো বোঝালে কাশি কুমারের কথা রাজি হয়ে যায়। কাশির কথা, যে প্রেসিডেন্টের লোকেদের দিকে আমরা তাকাতে পর্যন্ত সাহস পেতাম না, তোমার ভাই তাকে পিটিয়েছে, আর তুমি তোমার জীবন বাঁচিয়ে রেখে গ্রামের ভালো করার জন্য চেষ্টা করছো। আমরা সবাই তোমাকে সাপোর্ট করব। ধীরে ধীরে গ্রামের অনেকেই কুমারকে সাপোর্ট করতে শুরু করে। এর মধ্যে লক্ষ্মীর বাবা লক্ষ্মীকে বিয়ে দিতে বিভিন্ন জায়গায় পাত্র দেখাচ্ছিল। খবর পেয়ে চিট্টিও গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু রাঙ্গাম্মা বোঝায় তোরা প্রেসিডেন্টের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করছিস, কাল তোদেরকে গ্রাম থেকে বের করে দিতে পারে, তোদের সাথে কে মেয়ে দিবে? চিট্টির কথা, তুমিও প্রেসিডেন্টের সাথে হাত মিলিয়ে নিয়েছ? চিট্টির লক্ষ্মীর বাবাকে বলে যায়, আমার তোমার টাকা আর তোমার মেয়ে কোনোটাই চাই না, শুধু তোমাদের ভোটটা আমার ভাইকে দিও। কারণ চিট্টির মাথায় শুধু এখন কুমারকে জেতানোর চেষ্টা। ধীরে ধীরে কুমারের নির্বাচনের জন্য যে তার পক্ষের ওয়ার্ড মেম্বারের প্রয়োজন ছিল, কুমার গ্রামের কয়েকজনকে রাজি করিয়ে ওয়ার্ড মেম্বারের জন্য নমিনেশন দাখিল করিয়ে দেয়। অনেকে এখন কুমারকে সাপোর্ট করছে। এর মধ্যে এক রাতে চিট্টি রাঙ্গামার বাড়ির সামনে গিয়ে রাঙ্গামাকে বিভিন্ন কথা শোনাচ্ছিল, কারণ রাঙ্গামা তো কুমারকে সাপোর্ট করছে না। রাঙ্গামা তখন চিট্টির হাত ধরে আগে ঘরের মধ্যে নিয়ে যায়, এরপর চিট্টিকে খেতে দেয়। তবে চিট্টি খেতে চাচ্ছিল না। রাঙ্গামা তখন চিট্টিকে বলে, মাথাটা ঠান্ডা কর, তুই তো শুধু তোর আঙ্কেলের কথা জিজ্ঞেস করিস না, আজ তোকে আমি তোর আঙ্কেলের কথা খুলে বলবো। রাঙ্গামা তাদের গ্রামের শ্রীনু, আবুলু এবং আরও কয়েকজন ব্যক্তির নাম বলে যারা এ পর্যন্ত মারা গিয়েছে। তবে চিট্টি বলছিল যে এদের তো মৃত্যুর পিছনে কারণ আছে, এক একজন এক এক কারণে মারা গেছে। কিন্তু রাঙ্গামার কথা একবার কি ভেবে দেখেছিস, যে ব্যক্তি সাঁতার জানে সে নদীতে ঝাঁপ দিয়ে কেন মারা যাবে? আর যে ব্যক্তি পয়জন খেয়ে মারা গেছে তার শরীরে ছুরির আঘাতের চিহ্ন কেন আসবে? তার মানে তারা মারা যায়নি, তাদেরকে খুন করা হয়েছে।
এমনকি রাঙ্গামার স্বামী রামপ্রসাদও দুবাই থেকে ফেরার পর প্রেসিডেন্টের এসব দুর্নীতির কথা জানতে পেরে প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। এমনকি সে প্রেসিডেন্টকে বলে দিয়েছিল এবার সে দুবাই থেকে ফিরে প্রেসিডেন্টের নির্বাচনে লড়বে। তবে ওই সময় ফিরে গিয়ে পরবর্তীতে রামপ্রসাদ যখনই দুবাই থেকে বাড়িতে ফিরছিল, প্রেসিডেন্টের লোকজন গ্রামে ঢোকার আগেই রামপ্রসাদকে কুপিয়ে হত্যা করেছিল। আর রাঙ্গাম্মা এটা আগে থেকে জানে। রাঙ্গাম্মা চিট্টিকে এটা বলে, তুই সেদিন যে ঘড়িটি নিয়ে এসেছিলি ওই ঘড়িটি তোর আঙ্কেলের ঘড়ি ছিল। তুই আমার সন্তানের মতো, তোর হাতে ঘড়িটি সুন্দর লাগবে, এজন্যই আমি তোর আঙ্কেলের শেষ চিহ্ন হিসেবে ওই ঘড়িটি তোকে দিয়ে দিয়েছিলাম। চিট্টির কথা তুমি গ্রামের মানুষকে কেন বলনি? রাঙ্গামার কথা আমি কি দেখতে কম সুন্দর? একবার যদি আমি গ্রামে বলি যে তোর আঙ্কেল দুবাইতে নেই মারা গেছে, গ্রামের শত শত ছেলেরা আমার পিছে লাইন ধরবে। তাদের হাত থেকে বাঁচতে আমি গোপন রেখেছি। সাথে এটা বলে, আজ পর্যন্ত ভূপাতির বিরুদ্ধে প্রেসিডেন্টের নির্বাচন করতে যেই চেষ্টা করেছে ভূপাতি তাকেই হত্যা করেছে। এজন্য আমি তোদের বিরোধিতা করছিলাম। রাঙ্গামার কথা শুনে চিট্টি এখন বুঝতে পারছে কুমারের জীবনে এখন শঙ্কা আছে। ভূপাতি যে কোনো সময় কুমার উপর আক্রমণ করতে পারে। এরপর থেকে চিট্টির মাথার মধ্যে শুধু এই কথাগুলি ঘুরপাক খাচ্ছিল। চিট্টি সার্বক্ষণিক কুমারের পাশে থেকে কুমারকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। তবে এর মধ্যে একদিন এমএলএ মূর্তি তাদের গ্রামে নির্বাচনী সভা করতে আসে। একদিকে সভা চলছে আর চিট্টি সভাতে যত অপরিচিত মানুষকে দেখছে তাদেরকে চেক করছে। এমনকি আশেপাশে যেখানে ছুরি কাঁচি যা ছিল সব সরিয়ে রেখেছে। তবে একজন ব্যক্তিকে দেখে চিট্টির একটু সন্দেহ হয়, কারণ ওই ব্যক্তিটি কুমারের দিকে যাচ্ছিল আর তার হাতে একটি ব্যাগ। এমনকি একসময় সে কুমারের কাছে গিয়ে ব্যাগ থেকে যখনই কিছু একটা বের করতে যাবে তখনই চিট্টি তাকে ধরে ফেলে। অবশ্য এরপরই মূর্তি জানায় এ মূর্তির খুব কাছের লোক, মূর্তির জন্য কফি নিয়ে এসেছিল। কুমার তখন মূর্তিকে বোঝায় আসলেও মনে করছে কেউ আমার উপর হামলা করতে পারে, এই জন্য এমনটা করেছে। কিন্তু মূর্তির কথা যে নিজের নিরাপত্তা দিতে পারবে না, সে গ্রামবাসীর নিরাপত্তা কিভাবে দিবে? মূর্তি তার নির্বাচনী সভা বন্ধ করে চলে যায়। আর এই বিষয়কে কেন্দ্র করে কুমার চিট্টির উপর রেগে চিট্টিকে সোজাসাপটা বলেই দেয়, আজকের পর থেকে তুই আমার আশেপাশে থাকবি না, নির্বাচনের দায়িত্ব সব মহেশ দেখবে, তোর থাকার প্রয়োজন নেই। কুমারের এই কথায় চিট্টি অনেক কষ্ট পায়। সিন চলে যায় পরবর্তী দিন। সকাল হতে মহেশ এসে কুমারকে জানায় যারা তাদের হয়ে কাউন্সিলর নির্বাচন করতে চেয়েছিল তারা সবাই তাদের নমিনেশন তুলে নিতে শহরের দিকে যাচ্ছে। শোনা মাত্রই কুমার তাদেরকে থামায় এবং জানতে চায় হঠাৎ এমন কি হয়েছে যে জন্য তোমরা তোমার নমিনেশন তুলে নিচ্ছ। তারা তখন কুমারকে বলে, আমরা নমিনেশন তুলে নেব না তো কি করব, তলে তলে তোমরা ষড়যন্ত্র করছো। তারা জানায় চিট্টি নিজেই প্রেসিডেন্ট ভূপাতির থেকে টাকা নিয়েছে। কিন্তু কুমার এটা বিশ্বাস করতে চাইছিল না। কুমার বল, ঠিক আছে, তোমরা আমার সাথে আমার বাড়িতে চলো, আমি তোমাদের সামনে আমার ভাইকে জিজ্ঞেস করব। যদি সত্যি ও টাকা নিয়ে থাকে তাহলে আমি নিজেই আমার নমিনেশন তুলে নেব। কাশিরা তখন সবাইকে নিয়ে চিট্টিদের বাড়িতে যায়। কুমার চিট্টির কাছে জানতে চায়, তুই কি টাকা নিয়েছিস? চিট্টি বলছিল, আমি কেন টাকা নিব, আমি কি ভিখারি নাকি? আমি কোনো টাকা পয়সা নিইনি। কিন্তু কুমার এক সময় নিজের গলায় বটি ধরে জানতে চায়, তুই সত্যি করে বল, নয়তো আমি বটি চালিয়ে দিব। চিট্টি তখন বাধ্য হয়ে বলে, হ্যাঁ আমি টাকা নিয়েছি, কিন্তু তার জন্য কারণ আছে। তবে এটা শোনা মাত্রই কুমারের হৃদয়টা ভেঙে যায়, কারণ কুমার কখনোই এটা আশা করেনি। এমনকি কুমারের বাবা রাগ করে চিট্টিকে বাড়ি থেকে বের করে দেয়। আর এরপরই চিট্টি প্রেসিডেন্টের বাড়ির সামনে মাটি খুঁড়ে একটি টাকার বস্তা বের করে প্রেসিডেন্টের কাছে যায়। ভূপাতি তখন মন্দিরের মধ্যে পূজা করছিল। চিট্টি তাকে বলে যে এই টাকাটা আমি বাড়িতে নেইনি, এখানেই পুঁতে রেখেছিলাম। আমি ভেবেছিলাম আমার টাকা নেওয়ার কথা শুনলে আমার ভাই নির্বাচন করবে না, কিন্তু ও যেটা করেছে আমি কল্পনাও করিনি। ও নিজের গলায় বটি ধরেছে। আজ আমার ভাইয়ের প্রতি গর্ব হচ্ছে। গ্রামের ভালোর জন্য কত কিছু করতে চাইছে, ওর জন্য এখন আমি সব কিছু করতে পারি। চিট্টির সাথে এই গ্রামে এ পর্যন্ত ভূপাতির বিরুদ্ধে যারা লড়াই করতে চেয়েছে তাদের খুন করার বিষয়টিও বলে। যে গ্রামবাসী বলে, আপনার সাথে নাকি অলৌকিক শক্তি আছে, যারা আপনার বিরোধিতা করতে চায় তাদেরই মৃত্যু হয়। কিন্তু আসল সত্যটা কি সেটা তো আপনি ভালো করে জানেন। আপনার সাথে যে শক্তি থাকুক না কেন তাকে ভালো করে বলে দিয়েন কুমারের পিছে তার ভাই চিট্টি আছে। বলে চিট্টি চলে যায়। এদিকে আবার লক্ষ্মীর বিয়ের আয়োজন চলছে। চিট্টি সেখানে গিয়ে লক্ষ্মীকে কুমারের বিষয় বলে যে আজ বাড়িতে কী ঘটেছে। ও নিজের গলায় ছুরি ধরেছিল। চিট্টি বলে, তোমার যে বিয়ে হয়ে যাচ্ছে এজন্য আমার কান্না আসছে না, কান্না আসছে আমার ভাইয়ের জন্য। আমার জন্য ও নিজের গলায় বটি ধরেছিল। আমার ভাইয়ের প্রতি ভালোবাসার জন্য আমি যদি সব ছেড়ে দিতে পারি, আমাকে ভালোবেসে তুমি তোমার বাবাকে ছাড়তে পারবে না? বলে চিট্টি চলে যায়। মূলত লক্ষ্মীর বাবা বিষ খাওয়ার কথা বলে লক্ষ্মীকে ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করিয়েছিল। কিন্তু চিট্টির কথার পর লক্ষ্মী তার বাবাকে বিষের বড় বোতলটি ধরিয়ে দিয়ে বলে, ছোটটা খেলে কাজ হবে না, মরতে হলে বড়টা খেয়ে মরো। মানে লক্ষ্মী আর বিয়ে করছে না। এদিকে ভোটার তালিকা বের হয়েছে। শেষে সেই তালিকা নিয়ে ভূপাতিকে বলছিল,
এই গ্রামের পলিটিক্স আগের মতো নেই। এখন আর কেউই আপনাকে ভয় পাচ্ছে না। মনে হচ্ছে এবছর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। নিজের ক্ষমতা ধরে রাখতে ভূপাতি এ পর্যন্ত যাদেরকে খুন করেছে শেষে সবার কথা বলছিল। ঠিক তখনই শ্রীনুর বাবা নরসিংহা সেটি শুনে ফেলে। কারণ নরসিংহা এতদিন পর্যন্ত জানত না ভূপাতি তার ছেলেকে খুন করেছে। আজ জানার পর সে কাঁদতে কাঁদতে চলে যায়। আর এরপরই ভূপাতি রাগ করে শিশুকে পিটিয়ে হত্যা করে, কারণ ভূপাতি তার হার মেনে নিতে পারবে না। সিন রাতে চিট্টি তাদের বাড়ির সামনে এসে বিভিন্ন কথা বলছিল। ঠিক তখনই লক্ষ্মী চিট্টির জন্য খাবার নিয়ে আসে। আর লক্ষ্মী যখন চিট্টিকে খাবার দিতে যাবে তখন একে একে চিট্টির বোন, চিট্টির মা, কুমার, এমনকি তাদের বাবাও এসে পড়ে। আর এখানে তাদের ভুল বোঝাবুঝি শেষটা হয়। এদিকে সামনে নির্বাচন। গ্রামের সবাই কুমারের পক্ষে আছে, জেতার সম্ভাবনা বেশি, তাই তারা একটি নাচ গানের আয়োজন করে। রাতের বেলা সবাই সেখানে আনন্দ করছিল। তবে মহেশ গ্রামের বাইরে থেকে ফেরার পথে অপরিচিত কিছু লোকজন দেখতে পায়, যাদেরকে সে আগে এখানে দেখেনি। তাদের কথাবার্তা সন্দেহজনক, তাই মহেশ গ্রামে ফিরেই আগে চিট্টিকে খবরটি দেয়। চিট্টিও মহেশকে নিয়ে দ্রুত সেখানে চলে যায়। মূলত তারা বুচ্চিনার নামে এক ব্যক্তির কথা বলছিল যে আমরা তার ফসল কাটতে এসেছি, অথচ ওই ব্যক্তির ফসল 4 দিন আগে কাটা হয়ে গেছে। এতে করে চিট্টি স্পষ্টই বুঝতে পারে তারা কী জন্য এসেছে। তবে আচমকাই তারা চিট্টিদের উপর আক্রমণ করে। আর চিট্টিও একসময় তাদেরকে পেটানো শুরু করলে তারা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কুমার ওই প্রোগ্রামে ছিল না। মহেশ জানায় আজ তো শনিবার, কুমারের তো পদ্মার সাথে দেখা করতে যাওয়ার কথা, আর এতক্ষণে কুমার বেরো হয়ে গেছে। তাই চিট্টি দ্রুত কুমারকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে কুমার শহরের দিকে যাচ্ছিল। তবে কাশবন পার হতে গিয়ে চিট্টি আসার আগেই কিছু লোক কুমারকে ঘিরে কুমারকে কোপাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে চিট্টিও পৌঁছে যায়, কিন্তু কুমারকে যে কোথায় নিয়ে গেছে বা কোথায় মারছে চিট্টি তো আর তা জানে না। চিট্টি আশেপাশে কুমারকে খোঁজার চেষ্টা করছে, অথচ ওরা কুমারকে পাশেই কোপাচ্ছে। কুমার চিৎকার করে শব্দ পর্যন্ত করছে, কিন্তু চিট্টি কিছু শুনতে পাচ্ছে না। অবশেষে একটি লাইটের আলো দেখে চিট্টি এগিয়ে যেতে কুমারকে দেখতে পায়। আর এরপর তাদের সাথে ফাইট করে কুমারকে উদ্ধার করে ঠিকই, কিন্তু কুমারকে তারা অনেক কুপিয়ে জখম করে ফেলেছে। একসময় সবাই পালিয়ে গেলে চিট্টি কুমারকে পাশের একটি দোকানে নিয়ে যায়। চিট্টি কুমারকে বলে তুই এখানে বয়, আমি তোর জন্য হলুদ নিয়ে আসছি। কুমার তখনও চিট্টিকে বলছিল আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিস, আমি আর তোকে না বলে একা কোথাও যাব না। এরপর চিট্টি হলুদ আনতে চায়, তবে হলুদ নিয়ে ফিরেই দেখে চাদর মুড়ি দেওয়া কোনো একজন ব্যক্তি কুমারের গলা কেটে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। চিট্টি তাকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়। তবে কুমার মারা যাওয়ার আগে চিট্টিকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু চিট্টি তো কানে শুনতে পাচ্ছে না। চিট্টিও বারবার কুমারের কাছে জানতে চাচ্ছিল তুই আমাকে কি বলছিস, তুই আমাকে একটু জোরে বল, কিন্তু কুমার তো গলা কেটে ফেলেছে। এই জন্য কুমার গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। এভাবে একসময় কুমার মারা যায়। আর সকাল নাগাদ চিট্টি কুমারের নিথর দেহটি নিয়ে বাড়িতে ফিরে আসে। কুমারদের বাড়িসহ পুরো গ্রামে কান্নার রোল পড়ে যায়। যে কুমার তাদের সবার ভাগ্য বদল করতে চেয়েছিল, সেই কুমারের ভাগ্যেই কিনা এই লেখা ছিল। সবাই কুমারের সৎকারের প্রস্তুতি নেয়। আর অন্যদিকে চিট্টি ভূপাতিকে মারতে ভূপাতির বাড়ির দিকে যাচ্ছে। খবর পেয়ে গ্রামের সবাই যে যেখানে যা কিছু পেয়েছে তাই নিয়ে চিট্টির সাথে যোগ দেয়। তবে তারা ভূপাতির বাড়িতে গিয়ে দেখে এতক্ষণে ভূপাতির সহ বাড়ির সবাই পালিয়ে গেছে। এরপর কুমারের সৎকার করা হয়। কুমারের চিতার আগুনও নিভে যায়, কিন্তু চিট্টির মধ্যে প্রতিশোধে যে আগুন জ্বলছে সে আগুন কিছুতেই নিভছে না। চিট্টি পুরো গ্রাম তন্ন তন্ন করে ভূপাতিকে খুঁজে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। শেষমেশ একজন তান্ত্রিকের সাহায্য নেয়। তাকে দিয়ে কড়ি চালানোর মাধ্যমে জানার চেষ্টা করে ভূপাতিকে সে কোথায় পাবে, কারণ যতক্ষণ সে তার ভাইয়ের খুনিকে না খুন করতে পারছে ততক্ষণ পর্যন্ত সে বিন্দু মাত্র শান্তি পাচ্ছে না। চিট্টি যখন যেখানে খবর পাচ্ছে সেখানেই যাচ্ছে, কিন্তু ভূপাতির কোনো খোঁজ নেই। একদিকে কুমার মারা গেছে, অন্যদিকে ভূপাতিও নেই। এই জন্য গ্রাম থেকে রাঙ্গাম্মাকে নির্বাচনে দাঁড় করানো হয়। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাঙ্গাম্মা নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়। এই জন্য পুরো গ্রামে উৎসব করা হচ্ছিল। একদল ব্যক্তি বাদ্যের সাথে সাথে নাচছিল। চিট্টিও এখন আগে থেকে বদলে গেছে। কুমার দা সেই হেয়ারিং এইডটি এখন ব্যবহার করছে। তবে উৎসবের ভিতর দিয়ে যাওয়ার সময় চিট্টি শ্রীমান্না নারায়ণা শব্দটি শুনতে পেয়ে চিট্টি একটু সন্দেহ হয়। চিট্টি ওই সকল ব্যক্তিদের দিকে তাকায় যারা সেখানে শ্রীমান্য নারায়ণা বলে নাচছিল। চিট্টি তাদের ঠোঁটটিও ফলো করে, তাদের লিপসিং দেখে। তখনই চিট্টির কিছু একটা মনে পড়ে। চিট্টি তার কানের হেয়ারিং এইডটি খুলে আবার তাদের লিপসিং দেখে। তখন চিট্টির স্পষ্ট মনে পড়ে কুমারকে যেদিন হত্যা করা হয়েছিল, কুমার মৃত্যুর আগে চিট্টিকে কিছু একটা বলার চেষ্টা করেছিল, কিন্তু কুমার বলতে পারেনি। মুভির প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম চিট্টির একটি স্পেশাল গুণ আছে, সেটা হচ্ছে চিট্টির লিপসিং ভালো মতো মনে রাখতে পারে। আর লিপসিং দেখে সে বুঝতে পারে যে আসলে সে কী বলছে। চিট্টি তাই আজ এই ব্যক্তিদের লিপসিং দেখে
কুমারের লিপসিং মিলিয়ে বুঝতে পারে কুমার সেদিন তাকে শ্রীমান নারায়ণাই বলেছিল। তার মানে চিট্টিকে এখন শ্রীমান নারায়ণকে খুঁজে বের করতে হবে, কারণ ওই শ্রীমান নারায়ণই চিট্টির ভাই কুমারকে খুন করেছিল। কিন্তু কে এই শ্রীমান নারায়ণ? চিট্টির সাথে সাথে এমএলএ মূর্তির পার্টি অফিসে কল করে এমএলএর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু জানতে পারে সে গেস্ট হাউসে গেছে। শোনা মাত্রই চিট্টির সাইকেল নিয়ে মূর্তির গেস্ট হাউসের দিকে যাচ্ছিল। আর এরপরই মূলত ওই অ্যাক্সিডেন্টটি ঘটেছিল, যেটা আমরা মুভির প্রথমে দেখেছিলাম। এই ছিল মূলত মূর্তিকে হসপিটালে আনা পর্যন্ত পিছের ঘটনা। এখান থেকে সিন প্রেজেন্টে চলবে। 2 বছর হয়ে গেছে চিট্টি হসপিটালে থেকে মূর্তির সেবা যত্ন করছে। চিট্টির পরিবারের সবাইও চিট্টির সাথে দেখা করতে এসেছে। তারাও চিট্টিকে বাড়িতে ফিরে যেতে রিকোয়েস্ট করছিল, কিন্তু চিট্টি তার কথা অনড়। সে এখান থেকে যাবে না যতদিন পর্যন্ত মূর্তি সুস্থ না হচ্ছে। তাই চিট্টি সবাইকে বিদায় করে আবার মূর্তির সেবা যত্ন শুরু করে। আর এরপর চিট্টি লক্ষ্য করে 2 বছর পর মূর্তি চোখ খুলেছে। সাথে সাথে ডক্টরকে খবর দিলে তারাও এসে দেখে মূর্তি কোমা থেকে বের হয়েছে। মূর্তির পরিবার সদস্যদের খবর দেওয়া হয়। এরপরই ধীরে ধীরে মূর্তি তার শরীরের প্রত্যেকটি অংশ নাড়াতে শুরু করে। ডক্টরদের জন্য এটা একটা মিরাকেল। তারা তো একরকম হালি ছেড়ে দিয়েছিল। এই জন্য ডক্টর চিট্টিকে বলে, তুমি তো অসম্ভবকে সম্ভব করেছ, একমাত্র তোমার জন্যই মূর্তি আজ বেঁচে গেছে। সিন চলে যায় এর 2 মাস পর। মূর্তি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। সেই আনন্দে তার বাড়িতে অনুষ্ঠান। চিট্টি ও লক্ষ্মীকে নিয়ে মূর্তির সাথে দেখা করতে এসেছে, কিন্তু এত বড় বড় মানুষের ভিড়ে চিট্টি কোনো সুযোগই পাচ্ছে না। এমনকি চিট্টিকে কেউ পাত্তা পর্যন্ত দিচ্ছে না। তবে অবশেষে মূর্তির ওয়াইফ চিট্টিকে দেখতে পেয়ে চিট্টিকে বাড়ির ভিতরে নিয়ে যায়। তবে চিট্টি লক্ষ্মীকে বাইরে রেখে ব্যাগ নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে। মূর্তি তখন উপরের ঘরে ছিল, তাই চিট্টি সোজা উপরের ঘরে চলে যায়। মূলত এমএলএ মূর্তিকে মিনিস্টার ঘোষিত করা হবে। সেই আনন্দে সবাই তার সাথে দেখা করতে এসেছে। মানে এখানে যারা আছে সবাই পার্টির মেম্বার। তবে চিট্টি মূর্তির সাথে একটু আলাদাভাবে কথা বলতে চায়। মূর্তি বলে, অবশ্যই বলবে, তোমার জন্য তো আজ আমি জীবন ফিরে পেয়েছি। মূর্তি সবাইকে ঘর থেকে বের করে দেয়। আর এরপর চিট্টির কাছে জানতে চায়, তোমার কি চাই বলো। চিট্টি মূর্তিকে মন্দির থেকে আনা প্রসাদ দেয় এবং বলে, আমার ভাই যেমনটা চেয়েছিল গ্রাম এখন তেমনই আছে। মূর্তি জানতে চায়, ওই প্রেসিডেন্ট ভূপাতিকে আর খুঁজে পেয়েছিলে? চিট্টি জানে, ওকে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। অবশেষে আমি এক তান্ত্রিকের কাছ থেকে জানতে পারি ও গ্রাম থেকে দূরে কোনো একটি জায়গায় লুকিয়ে আছে। এখানে আমরা দেখতে পাই চিট্টি ওই তান্ত্রিকের কথা মতো গ্রাম থেকে দূরে নির্জন একটি জায়গায় ভূপাতিকে খুঁজে পেয়েছিল। কারণ ভূপাতি সেখান থেকে পালিয়ে ওই জায়গায় আশ্রয় নিয়েছিল। এমনকি তার লোকেরা নিয়মিত তাকে সেখানে খাবার দিয়ে আসত। তবে চিট্টি সেখানে তাকে দেখা মাত্রই তাকে পিটিয়ে হত্যা করে। চিট্টির মুখে এটা শোনার পর মূর্তি বলছিল, তাহলে ওকে তুমি মেরে ফেলেছ? ও যে কাজ করছে ওর বাঁচার অধিকার ছিল না, এমন মানুষকে মারাই উচিত। তবে এরপরই চিট্টি মূর্তির কাছে জানতে চায়, আপনি যে আমার ভাইকে হত্যা করলেন সেটা কি অন্যায় হয়নি? শোনা মাত্রই মূর্তি যেন হতভম্ব হয়ে যায়। মূর্তি বলে, তুমি এসব কি বলছো? আমি কেন তোমার ভাইকে খুন করতে যাব? চিট্টি বলে, আমিও বুঝতে পারছি না কেন আপনাকে আমার ভাইকে খুন করতে হলো। চিট্টি তখন কুমারের কথা বলে, যে কুমার মৃত্যুর আগে আমাকে কিছু একটা বলার চেষ্টা করেছিল। কিছুদিন আগে আমাদের গ্রামে যখন উৎসব চলছিল, সেখানে আমি এক ব্যক্তির মুখে একটা নাম শুনে আমার মনে পড়ে আমার ভাই সেদিন ওই নামটাই বলেছিল, আর সেই নামটা ছিল শ্রীমান নারায়ণা। আমি পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, এই নামে আমাদের গ্রামে কেউই নেই। তখন আমার মনে পড়ে এই নাম একদিন আমি শুনেছিলাম। আমি কানে কম শুনতে পারি, কিন্তু কোনো কিছু একবার শুনলে আমি জীবনেও ভুলি না। মূলত রাঙ্গাস্থলাম গ্রামে মূর্তি যেদিন জনসভা করছিল, চিট্টি ওই দিন স্টেজে যে ব্যক্তিকে আটকে ছিল, মানে মূর্তির জন্য যে কফি নিয়ে যাচ্ছিল, ওই ব্যক্তির নাম ছিল শ্রীমান নারায়ণা। চিট্টি ভালো করে জানত শ্রীমান নারায়ণা মূর্তির লোক, তাই চিট্টি প্রথমে শ্রীমান নারায়ণাকে ধরেছিল। আর তাকে মারধর করলে একসময় সে বলে দিয়েছে সেই ওই রাতে কুমারের গলা কেটে কুমারকে খুন করেছিল। আর এটা সে মূর্তির কথা মতো করেছে। কিন্তু কথা হচ্ছে, যে মূর্তি কুমারকে সাপোর্ট করে নির্বাচনে জেতানোর চেষ্টা করছিল, সে কেন কুমারকে খুন করাতে যাবে? এখানে আসে মুভির আসল টুইস্ট। কারণ কুমার যে পদ্মা নামে মেয়েটিকে ভালোবাসত, সে মূর্তিরই মেয়ে ছিল। মূলত এই জন্যই মূর্তি কুমারকে খুন করিয়েছে। চিত্রের কথা, ভালোবাসা কি অন্যায়? আপনার মেয়েকে ভালোবাসলে কি তাকে মরতে হবে? মূর্তি বলে, যে ব্যক্তির আমার বাড়িতে প্রবেশ করার অধিকার পর্যন্ত নেই, সে আমার মেয়েকে ভালোবাসার সাহস কীভাবে পায়? এই জন্যই মূলত সে কুমারকে খুন করিয়েছে। তবে মূর্তি চিট্টির কাছে জানতে চায়, তুই যখন জানতেই পেরেছিলি তোর ভাইকে আমি খুন করিয়েছি, তারপর আমাকে কেন বাঁচিয়েছিস? চিট্টি বলে, ওই দিন আমি আপনাকে মারতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগেই আপনাকে লরিটি ধাক্কা দেয়। আমি কাছে গিয়ে দেখলাম আপনি তো অলরেডি মরেই গেছেন। এই জন্য আমি আপনাকে হসপিটালে নিয়ে যাই। এরপর 2 বছর যাবৎ
আমি আপনার সেবা যত্ন করেছি, আপনার হাত পা ধুয়েছি, আপনার পায়খানা প্রস্রাব পর্যন্ত পরিষ্কার করেছি। এমনকি একবার তো আপনাকে শেভ করার সময় আপনার গলা কেটে ফেলতে ইচ্ছা করছিল, কিন্তু তারপর আপনাকে আমি জীবিত কেন রেখেছি জানেন? আপনাকে বোঝানোর জন্য যে কেন আপনি মারা যাচ্ছেন, আপনার চেহারায় মৃত্যুর ভয় দেখার জন্য, আপনাকে সে কষ্ট বোঝানোর জন্য। আমার ভাই আমাকে বলে গিয়েছিল, কোনো ক্রিমিনালকে যদি মৃত্যুদণ্ড দেয়া হয় তাহলে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তার শরীরে যদি বিন্দুমাত্র জ্বর থাকে তারপরও তাকে ফাঁসিতে ঝোলানো হয় না। যখন সে পরিপূর্ণ সুস্থ হয়ে যায় এবং বাঁচার জন্য উপযুক্ত হয় তখনই তার ফাঁসি কার্যকর করা হয়। এর জন্য আমি আপনাকে আগে সুস্থ করেছি বলে চিট্টি একটি ধারালো কাঁচি বের করে মূর্তির গলায় ধরে এবং বলে, দেখেছেন, এই ভয়, আমি এই ভয়টা দেখতে চেয়েছিলাম। এখন আপনিই বলুন, আপনাকে মারা তো অন্যায় কিছু হবে না? চিট্টি কুমারের ফটো দেখিয়ে মূর্তিকে বলে, এটা আমার ভাই কুমার বাবু, যে গ্রামের ভালোর জন্য নির্বাচন করতে গিয়েছিল। তাকে হত্যার অপরাধে তার ভাই আমি চিট্টি বাবু আজ আপনাকে খুন করছি বলে মূর্তির গলা কেটে চিট্টি পিছের দরজা দিয়ে বেরিয়ে আসে। আর এরপরে আমরা পদ্মাকে দেখতে পাই। পদ্মার অন্য একটি ছেলের সাথে বিয়ে হয়েছে। পদ্মা তার স্বামীকে নিয়ে বাড়িতে এসেছে। এদিকে চিট্টি তার ভাইয়ের খুনিকে খুন করে তার ভাইয়ের খুনের বদলা নিয়ে লক্ষ্মীকে সাথে নিয়ে চুপিসারে এখান থেকে বের হয়ে যায়। কেউ কিছু বুঝতে না পারলেও লক্ষ্মী চিট্টির মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছে চিট্টি কি করেছে। আর এর ভিতর দিয়ে মুভি শেষটা হয়। তো চিট্টির এই প্রতিশোধের গল্পটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।